তোমরা সবাই শুনতে পাচ্ছ আশা করি। আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা জানো আজকে আমাদের ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো, সায়েন্সের যে পোর্শনটা রয়েছে, সায়েন্স থেকে আমরা আলোচনা করব অধ্যায় খাদ্য বা ফুড। ঠিক আছে? তো বিশেষ করে যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা খুবই সোজা হতেও পারে। আর যারা অন্যান্য সাবজেক্ট, বিশেষ করে তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা আদার যে সমস্ত সায়েন্সের সাবজেক্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে যে নতুন। তো আমরা মূলত হচ্ছে কি এই খাদ্য চ্যাপ্টারটা থেকে ভালো করে থিওরি গুলো আমরা পড়বো। ঠিক আছে? এবং প্রত্যেকটা থিওরি হচ্ছে কি আমরা প্রিমিয়াম কোয়ালিটির ভাবে পড়বো। ঠিক আছে? প্রিমিয়াম কোয়ালিটি মানে যেগুলো পরীক্ষার উপযোগী করে আমাদের পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসবে সেইভাবে আর কি। ঠিক আছে? আর নিশ্চয়ই তোমরা দুপুরবেলায় নোটসটা দিয়েছি গ্রুপে, তোমরা দেখে বুঝতে পেরে গেছো, তাই না? তোমাদের এই কোয়ালিটিটা ভালো লেগেছে তো? নোটসের কোয়ালিটি তোমাদের কেমন লেগেছে বলো, তাহলে বুঝতে পারবো আমি। তাহলে এটা প্রিমিয়াম কোয়ালিটিতে তোমাদেরকে বানানো হচ্ছে। ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে কি তোমার এখানে আমরা বানিয়ে দিয়েছি। প্রথমে আমরা আলোচনা করব আমাদের আজকে থিওরি জিনিসগুলো, তারপর আমরা আমাদের প্রিমিয়াম টার্গেটেড এমসিকিউ গুলো, এবং এমসিকিউ গুলো তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা এমসিকিউ সি টেট এবং বিভিন্ন রাজ্যের যে আপার প্রাইমারি টেট সেগুলো থেকেই মানে নিয়ে তাদেরকে মডিফাই করে করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা এমসিকিউর নিচে বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় আমরা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাও রেখেছি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে? যে বা যারা তোমরা ক্লাসে জয়েন করেছো, আমি তোমাদেরকে বলতে পারি যে এই ক্লাসটা এ টু জেড যদি তোমরা ভালো করে শোনো, তাহলে আশা করি হচ্ছে কি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি। তাহলে একটু তোমরা জানাও তো যে তোমরা এই যে নোটসটা তোমরা আশা করি সবাই খুলে দেখেছো, কার কেমন লেগেছে নোটসটা, কার কেমন লেগেছে? বলো, সবাইকে বলতে হবে। ওকে, শোনো, তাহলে এটাই উচিত যে শুধু হচ্ছে কি ভালো লাগলে হবে না, তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, তাই না? তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, মানে তোমরা হচ্ছে কি প্রত্যেককে ভালো করে পড়বে, তাই না? আমরা চেষ্টা করছি সবসময় হচ্ছে কি তোমাদেরকে সবকিছু ভালো করে করার জন্য। তোমাদের কাছ থেকে যেটা আমাদের দাবি সেটা হচ্ছে কি তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, মানে পাস করতে হবে আর কি। যাই হোক, আমি বেশি আর সময় নষ্ট করব না, চলো আমরা আলোচনা করব। দেখো, খাদ্য হচ্ছে কি আমাদের শরীরের জ্বালানি। দেখো, যেমন একটা মানে একটা গাড়ি বা বাস বা তোমার হচ্ছে লরি বা বাইক যখন চলছে তার দেখবে একটা ইঞ্জিন থাকে। তো সেই ইঞ্জিন রান করাতে গেলে সেখানে আমরা অয়েল দিই, তেল দিই আমরা সেখানে। ঠিক একইভাবে আমাদের শরীরে যদি খাদ্য না দেওয়া হয়, আমরা যদি খাবার না খাই, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ি। তো জীবদেহের সামগ্রিক গঠন, বৃদ্ধি, দৈহিক ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধের জন্য খাদ্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে কি কি কাজের জন্য আমাদের খাদ্য লাগছে? সামগ্রিক গঠন, আমাদের বৃদ্ধির জন্য, দৈহিক ক্ষয়পূরণের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, এইগুলোর জন্য কিন্তু আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে। এবং খাবারটা শুধু গ্রহণ করলে হবে না, সেটা যাতে সুষম খাবার হয়, তাই না? সুষম খাবার, কারণ সুষম না খাবার হলে আবার সমস্যা রয়েছে। ধরো, সুষম খাবার আমরা তাকেই বলবো যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকবে, মিনারেলস থাকবে, খনিজ মানে যেটাকে আমরা খনিজ পদার্থ বলি, এছাড়া তোমরা জানো ফাইবারও থাকবে। তাহলে সমস্ত পুষ্টি উপাদানগুলো যে খাদ্যে মজুদ থাকবে সেটাকে আমরা সুষম খাদ্য বলি। এবারে দেখো, এখানে আমরা খাদ্যের উৎস অর্থাৎ আমরা দুটো ভাগে ভাগ করেছি। খাদ্য উপাদানের মূলত দুটি প্রধান উৎস রয়েছে, একটা উদ্ভিজ উৎস, একটা প্রাণীজ উৎস। একটাকে আমরা অ্যানিমেল সোর্স বলছি, আর একটাকে আমরা তোমার প্লান্ট সোর্স বলছি, আর একটাকে অ্যানিমেল সোর্স বলছি। না পৌঁছালি বাবা, আমি হচ্ছে কি আমার কথা কাটবে না, কারণ আমি জানি যে আমি ব্রডব্যান্ড জোনে রয়েছি। তোমার সমস্যা আছে, তুমি একটু ঘর থেকে বাইরের দিকে বেরো, তোমরা মানে তুমি শুনতে পারবে। দেখো, বাকিদের কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? বাকি যারা ক্লাস করছো একটু জানাও তো। পৌশালি বলছে নাকি কথা কেটে যাচ্ছে, তোমাদের কি কথা কাটা কাটা শোনা যাচ্ছে?
একটু বলো তো। দেখো বাকিদের সবার ঠিক আছে, তাহলে হতে পারে তোমার একটু সমস্যা হচ্ছে। দেখো তাহলে এখানে দেখো উদ্ভিদজাত উৎসগুলো কি কি রয়েছে না, সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে এবং উদ্ভিদের বিভিন্ন রূপান্তরিত অঙ্গ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। তো এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আমি এক একটা করে বলে দিচ্ছি। আমরা রুট কিংবা মূলটাকে খাই, গাজর, মূলো, বিট, এগুলো হচ্ছে কি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি। এগুলো কিন্তু মূল, ঠিক আছে, এগুলো মূলের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে, তো সেগুলোকে আমরা খাবার হিসাবে গ্রহণ করি। আমরা যে আলু খাই ওটাটা তোমরা জানো যে পরিবর্তিত কাণ্ড, ঠিক আছে, পরিবর্তিত কাণ্ড। তো এটা হচ্ছে কি দেখো, এটি একটি ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড বা টিউবার। এটা ফল কিংবা আদা এগুলো হচ্ছে কি তোমার নিয়ে গঠিত হয়। পাতা, লিফটা আছে দেখো পালং শাক, বাঁধাকপি, ঠিক আছে। মধুমিতা বাবা আজকে হচ্ছে কি সায়েন্সটা পড়ে নাও, ঠিক আছে, সায়েন্সটা পড়ে নাও। সিডিবিটা অনেকটা পড়িয়ে দিয়েছি, সায়েন্সটা পড়ে নাও, বুঝতে পারলে? আচ্ছা সায়েন্সটা পড়িয়ে দিচ্ছি ভালো করে, ওকে। সিলেবাস শেষ করে দেবো, কোনো চাপের কিছু কারণ নেই, সিলেবাস তোমাকে শেষ করে দেবো। এইভাবেই প্রিমিয়াম কোয়ালিটির নোটস দিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাস করে আমি সিলেবাস শেষ করবো, চিন্তা করো না। আচ্ছা ফ্লাওয়ারটা যেমন যেমন ফুলকপি যেটা খাই, সজনে ফুল যেটা আমরা খাই, তাই না, এগুলো ফ্লাওয়ার। আচ্ছা ফ্রুট কিংবা সিড, এটা তো তোমরা জানো, ধান, আম, গম, ডাল, এগুলো হচ্ছে ফ্রুট কিংবা সিড, এগুলোকে আমরা খাবার হিসাবে গ্রহণ করি। তাহলে এইগুলো যে নামগুলো আমি বললাম এগুলো হচ্ছে তোমার উদ্ভিদজাত উৎস। আর প্রাণীজাত উৎস হিসাবে আমরা দেখো প্রাণী থেকে প্রাপ্ত খাদ্য উচ্চমানের প্রোটিন থাকে এবং অত্যাবশ্যকীয় যে সমস্ত ফ্যাট কিংবা লিপিড সেখানে মজুদ থাকে। যেমন দেখো দুধ, একে আমরা সুষম খাদ্যের নিকটবর্তী বা নিয়ার আইডিয়াল ফুড হিসাবে মনে করি। এতে ভিটামিন সি থাকছে, আয়রন থাকছে, তাই না, মানে ভিটামিন সি এবং আয়রন বাদে প্রায় সব পুষ্টি উপাদান থাকে, মানে এগুলো থাকে না, ঠিক আছে। মানে দুধে হচ্ছে ভিটামিন সি থাকবে না এবং আয়রন থাকবে না, বাকি যতগুলো উপাদান দুধের মধ্যে কিন্তু থাকবে। এটাকে আমরা নিয়ার আইডিয়াল ফুড বলে থাকি, এটা মনে রাখবে। এটাকে আমরা কি বলছি, নিয়ার আইডিয়াল ফুড। আচ্ছা এবার দেখো যদি আমরা ডিমের কথা বলি, তাহলে ডিমের চমৎকার উৎস প্রোটিন, তাই না। ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে। মিট বা এবং ফিশ মানে মাংস এবং মাছ প্রাণীজ প্রোটিনের প্রধান উৎস হিসাবে কাজ করে। সামুদ্রিক মাছের মধ্যে যে তার তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের হৃৎপিণ্ডের সুরক্ষার জন্য, হৃদযন্ত্রের সুরক্ষার কাজ করে। হানি বা মধু, এটি মৌমাছি দ্বারা ফুলের রস থেকে তৈরি হয়। এতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকে, ঠিক আছে, এতে প্রচুর পরিমাণে কি থাকবে, ফ্রুক্টোজ থাকবে এবং তোমার হচ্ছে কি গ্লুকোজ থাকবে। চলো এবার আমরা দেখব যে খাদ্যের উপাদান, তাই না, খাদ্যের উপাদান। দেখো খাদ্যের মূল উপাদানকে প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়। কি কি না, দেখো এই 6টি উপাদানকে আবার কার্যকারিতার উপর ভিত্তি করে 2টি মূল শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার দেহ পরিপোষক খাদ্য, একটা দেহ সংরক্ষণ খাদ্য। দেহ পরিপোষক খাদ্য মানে যারা শরীরে জারিত হয়ে সরাসরি শক্তি উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলছি না, প্রক্সিমেট প্রিন্সিপালস বা দেহ পরিপোষক খাদ্য। যেমন কার্বোহাইড্রেটস, যেটাকে আমরা কার্বস বলি সংক্ষেপে, প্রোটিন, তাই না, এবং ফ্যাটস, তাই না। তাহলে এই 3 ধরনের খাদ্যকে আমরা কি বলছি, শক্তি উৎপাদনকারী খাদ্য বা দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষণ খাদ্য প্রোটেক্টিভ প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, যারা সরাসরি কোনো শক্তি বা ক্যালোরি উৎপন্ন করতে দেয় না, যারা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, যেমন ভাইটামিনস বা ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই 3টে খাদ্যকে আমরা দেহ সংরক্ষণ খাদ্য বলছি। মাথায় থাকবে। কি গো তোমরা সবাই বুঝতে পারছো তো? একটু তোমরা জানাও তো যে জিনিসগুলো বলছি তোমরা সবাই বুঝতে পারছো কি না, একটু তোমরা কমেন্ট করে জানাও তো, বুঝে। গুড। চলো এবারে দেখো, এবারে আমরা কার্বোহাইড্রেট যদি কথা আলোচনা করি, তাহলে কার্বোহাইড্রেটকে আমরা যদি দেখি তাহলে প্রধান কাজ কিনা তাৎক্ষণিক শক্তি বা ইমিডিয়েট এনার্জি উৎপন্ন করতে পারে কার্বোহাইড্রেট। এবার তোমরা নিশ্চয়ই জানো এটা ভেঙে কি করে না, গ্লুকোজ তৈরি করে, তাই না। এই জন্য হচ্ছে কি ইমিডিয়েট এনার্জি তৈরি করতে সাহায্য করে।
আর 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট কেউ আমরা খাই, তাহলে সেখান থেকে মনে রাখবে 4.1 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। বুঝতে পারলে? তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেটের যদি জারণ ঘটে, তাহলে সেখান থেকে 4.1 কিলো ক্যালোরি আমরা শক্তি বা এনার্জি পেয়ে থাকি। আর সবচেয়ে সরল যে রূপ কার্বোহাইড্রেট, তার নাম গ্লুকোজ, যার সংকেত C6H12O6। ঠিক আছে, সবচেয়ে হচ্ছে কি সরল রূপ। হ্যাঁ, এটা মনোস্যাকারাইড হিসাবে কাজ করে। চলো, এবার হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে কি দেখো, দেহের বৃদ্ধি, নতুন কোষ গঠন, ক্ষয়পূরণ, এই সমস্ত কাজ আমাদেরকে করতে সাহায্য করে, অর্থাৎ বডি বিল্ডিং করছে, টিস্যু রিপেয়ার করছে। আর 1 গ্রাম প্রোটিন যদি কেউ খাও, তাহলে সেখান থেকেও 4.1 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে যাব। প্রোটিনের গঠনগত একককে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি, তোমরা সবাই জানো, তাই না? প্রোটিন হচ্ছে কি তোমার তৈরি হচ্ছে কি অসংখ্য তোমার অ্যামাইনো অ্যাসিড, তারা পরস্পর হচ্ছে কি পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এবারে আমাদের দেহে এই ধরনের 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এবং আমাদের এই প্রোটিনের যদি তীব্র অভাব ঘটে, শিশুদের ক্ষেত্রে কোয়াশিওকর, আর প্রোটিন এবং ক্যালোরির যদি উভয় যদি অভাব ঘটে, তাহলে ম্যারাসমাস ডিজিজটি হয়ে থাকে। মাথায় ভালো করে গেঁথে নাও, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে শুধু যদি প্রোটিনের তীব্র অভাব ঘটে, কোয়াশিওকর, আর প্রোটিনের সাথে ক্যালোরির যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে আমরা ম্যারাসমাস ডিজিজটা দেখতে পাবো শিশুদের ক্ষেত্রে। ক্লিয়ার? মাথায় থাকবে, মনে থাকবে, তোমরা মনে রাখবে। তাহলে প্রথমে কোয়াশিওকর, তারপর ম্যারাসমাস। তোমরা কি করে মনে রাখবে দেখো, আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আগে কোয়াশিওকরের কে আর ম্যারাসমাসের এম, তাহলে আগে কে আসে তারপরে এম আসে। তাহলে একটা অর্থাৎ প্রোটিনের জন্য হচ্ছে কোয়াশিওকর, আর ম্যারাসমাস মনে রাখবে এখানে প্রোটিন আর হচ্ছে তার সাথে ক্যালোরি। এইভাবে মনে রাখবে। কেউ কিছু একটা বলছিলে, কে কি বলছো বলো তো, কে কি বলছো? কেসিএল ওটা তো কিলো ক্যালোরি, 4.1 কেসিএল। হ্যাঁ, কেসিএলটা কিলো ক্যালোরি, আমি বলছি তো কিলো ক্যালোরি। ঠিক আছে, এটাই বলছিলে তো নাকি অন্য কিছু বলছিলে? ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। দেখো এবার বলছে, দেখো স্নেহ পদার্থ বা যেটাকে আমরা লিপিড কিংবা ফ্যাট বলি, তো শরীরে শক্তির ঘনীভূত ভান্ডার হিসাবে কাজ করে, দেহকে মানে উষ্ণ রাখে, মানে গরম রাখে আর কি। আর 1 গ্রাম যদি আমরা লিপিড কনজিউম করি, সেখান থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। তো এই ফ্যাট যদি ভাঙে, তাহলে এক অণু যদি ফ্যাট ভাঙে, তাহলে 3টে ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারল তৈরি করে, তোমরা জানো নিশ্চয়ই। 3টে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে আর একটা গ্লিসারল তৈরি করবে। ওকে, এবারে দেখো ভাইটামিনস বা ভিটামিন। এটা দেখো ভিটামিন কোষের স্বাভাবিক বিপাকীয় কাজ সচল রাখে। দ্রাব্যতা বা দ্রবীয়তার উপর ভিত্তি করে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা ভাগ করি তোমার ফ্যাট সলিবল বা তেলে দ্রবীভূত ভিটামিন, আর একটাকে আমরা ভাগ করি ওয়াটার সলিবল বা জলে দ্রবীভূত ভিটামিন। তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এডিইকে, কি বললাম? এডিইকে, এরা হচ্ছে কি ফ্যাট সলিউশনে বা তেলে দ্রবীভূত হতে পারে। বাকি যারা পড়ে থাকলো মানে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এরা হচ্ছে কি ওয়াটার সলিবল ভিটামিন। মনে থাকবে, এডিইকে হচ্ছে কি তেলে বা ফ্যাট সলিবল ভিটামিন, বাকি যারা পড়ে থাকলো অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এরা হচ্ছে কি তোমার ওয়াটার সলিবল ভিটামিন। এটা কিন্তু পরীক্ষায় এই কনসেপ্টের উপর পরীক্ষায় দেয়। আমি এই জন্য দেখো একটা প্রিমিয়াম লেভেলে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিয়েছি, যাতে করে তোমরা মানে তোমাদের পড়তেও ভালো লাগে বা তোমাদের বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, আমি সেইভাবেই চেষ্টা করেছি। এবারে দেখো এই যে ভিটামিন, তার মধ্যে দেখো ভিটামিন এ যদি কারোর শরীরের মধ্যে অভাব ঘটে, তাহলে রাতকানা বলে একটা ডিজিজ হয়, যেটাকে আমরা ইংলিশে নাইট ব্লাইন্ডনেস বলি। তাহলে বুঝতেই পেরেছো, রাতে দেখতে পাবে না, কম দেখতে পাবে যদি ভিটামিন এ কম খায়। আচ্ছা, ভিটামিন ডি যদি অভাব ঘটে, তাহলে ডিকেট এবং অস্টিওমেলেসিয়া হয়, মানে হাড়ের ক্ষয়জনিত রোগ। আর ভিটামিন কে যদি অভাব ঘটে, তাহলে এখানে আমরা দেখতে পাবো রক্ততঞ্চনে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, আর কি দেখো না, যদি ভিটামিন B1 এর যদি অভাব ঘটে, তাহলে বেরি হয়। ভিটামিন সি এর যদি অভাব ঘটে, তাহলে স্কারভি, যেটা মাড়ি দিয়ে রক্ত পড়া ডিজিজটা আমরা দেখতে পাই। চলো, এবার হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থ দেখো আমাদের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন এবং আয়োডিন। ক্যালসিয়াম তোমরা জানো হাড় এবং দাঁতের গঠন মজবুত করে। আয়রন হচ্ছে কি তোমার রক্তে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। আর যদি আয়রনের অভাব হয়ে যায়, তাহলে অ্যানিমিয়া হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো, মহিলাদের ক্ষেত্রে এই ডিজিজটা বেশি দেখা যায়।
আয়রনের ডেফিসিয়েন্সির কারণে এনিমিয়া হয়। আয়োডিন তোমরা জানো যে থাইরয়েড গ্রন্থির যেটা কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে। কেন সাহায্য করে? না, থাইরয়েড গ্রন্থিতে একটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে কি থাইরক্সিন। এই বেটা থাইরক্সিনের গঠনগত উপাদান হচ্ছে কি আয়োডিন। এবার আয়োডিন যদি কম খাও বা আয়োডিন যদি শরীরে কম থাকে, থাইরক্সিন তৈরি হতে পারবে না। থাইরক্সিন যদি তৈরি হতে না পারে, থাইরয়েড গ্রন্থিটা অস্বাভাবিকভাবে ফুলে যাবে। ফলে সেখানে যে ডিজিজটা আমরা দেখতে পাবো তাকে আমরা গয়টার বা গলগণ্ড বলে থাকি। চলো নেক্সট। আচ্ছা, ডায়েটারি ফাইবার বা খাদ্যতন্তু বা যেটাকে আমরা রাফেজ বলি, এটা কি জিনিস? এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো, এটি একটি উদ্ভিজ খাদ্য থেকে প্রাপ্ত অপাচ্য সেলুলোজ অংশ, তাই না? অপাচ্য সেলুলোজ অংশটাকে আমরা কি বলছি? ডায়েটারি ফাইবার বা রাফেজ। তো এর কোনো পুষ্টিগুণ বা ক্যালোরি মূল্য থাকে না। তাহলে আমাদের কেন খেতে হয়? না, এটা যদি আমরা কনজিউম করি তাহলে এর সাথে বাকি যে খাদ্যবস্তুগুলো যেটা আমরা খাই সেগুলো তোমার পরিপাক হতে সুবিধা হয়। পরিপাক হতে বলতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে এনাস হয়ে সুন্দর করে বেরিয়ে যেতে পারে, তো যাতে করে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যেতে পারে, তাই না? কোষ্ঠকাঠিন্য তোমরা নিশ্চয়ই জানো, কনস্টিপেশন যেটাকে আমরা বলি, এটা পরিপাক জনিত এক ধরনের ডিজিজ। তো এটা যাতে হচ্ছে কি আমরা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে পারি, তো আমাদের খাদ্যের মধ্যে এমন কিছু অংশ আমরা খাবো যার মধ্যে রাফেজ থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে আমরা দেখবো যে আমাদের ব্যবহারিক খাদ্য বিজ্ঞান। দেখো, আমাদের অ্যাপ্লাইড ফুড সায়েন্স যদি আমরা দেখি তাহলে এখানে আমরা তিনটে কথা বলবো। একটা দেখো ব্যালেন্স ডায়েট, একটা আমরা বলবো ফুড প্রিজার্ভেশন, একটা ফুড অ্যাডাল্টারেশন। তো দেখো, প্রথমে যদি আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলি, দেখো আমরা এখন খুবই বিজি মানুষ, তাই না? প্রত্যেকে কাজের জন্য খুবই ব্যস্ত, যার কারণে আমরা সুষম যে খাদ্য সেটা কিন্তু কনজিউম করতে পারছি না। ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার ডিজিজের দেখা দিচ্ছে। তো যে সমস্ত খাদ্যে পুষ্টি উপাদান শরীরের দৈহিক চাহিদা পূরণের সঠিক অনুপাতে বা রাইট প্রপোর্শনে থাকে, সেই সমস্ত খাদ্যকে আমরা সুষম খাদ্য বলি, আর সেই ধরনের ডায়েটকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। আর একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রায় দৈনিক 2000 কিলোক্যালোরি থেকে 2500 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন, তবে গিয়ে সে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। ফুড প্রিজার্ভেশন কি জিনিস? দেখো, আমরা বিভিন্ন খাদ্যবস্তুকে সংরক্ষণ করে রাখার জন্য, যাতে করে সেটা জীবাণু মুক্ত হয়ে থাকে, তার জন্য আমরা খাদ্যবস্তুকে সংরক্ষণ করে রাখি। তার মধ্যে একটা পদ্ধতির নাম আমরা এখানে আলোচনা করব, তার নাম হচ্ছে পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন কাকে বলে? না, দুধকে আমরা হঠাৎ করে গরম করে হঠাৎ করে ঠান্ডা করার পদ্ধতিটাকে বলা হয় পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশন যদি করে রাখি আমরা, তাহলে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে দিতে পারি, ফলে দুধটা দীর্ঘক্ষণ আমরা জীবাণুমুক্ত রাখতে পারি। দেখতে পাচ্ছ, হঠাৎ করে দুধকে 72 ডিগ্রি টেম্পারেচারে ফুটিয়ে আর 15 সেকেন্ড গরম করে হঠাৎ করে ঠান্ডা করা হয়, ফলে ক্ষতিকারক যারা থার্মোফিলিক ব্যাকটেরিয়া মরে যাবে, আবার তোমার হচ্ছে কি মানে থার্মাল যে সমস্ত ব্যাকটেরিয়া তারাও মরে যাবে। ঠিক আছে? তাহলে ফলে হচ্ছে কি, যারা দুধকে যদি আমরা একেবারে পাস্তুরাইজেশন করি, তাহলে এইভাবে আমরা জীবাণুমুক্ত করে রাখতে পারি। আচ্ছা, ফুড অ্যাডাল্টারেশন কি? খাদ্যে দেখো, এখন ভেজালের যুগ, তোমরা জানো। আমরা মানে বেশি মুনাফা লাভের জন্য আমরা কি করি না, খাদ্যের সাথে তার থেকে কম দামি জিনিসপত্র, ঠিক আছে, আমরা কি করি মিশিয়ে দিই, যাতে করে সেখানে মুনাফাটাকে আমরা বেশি লাভ করতে পারি। যেমন দেখো, হলুদ গুঁড়োর ক্ষতিকারক মেটালিন ইয়েলো এবং সর্ষের তেলে হচ্ছে শিয়াল কাঁটার বীজ বা আর্জিমন অয়েল মেশানো হয়, যা থেকে ড্রপসি বা উদরী রোগটা আমরা দেখতে পাই। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি অ্যাডাল্টারেশন, তাই না? এগুলো আমরা কি করি, তোমরা জানো, যে কোনো জিনিসে আমরা অ্যাডাল্টারেশন ব্যবহার করি, বুঝতে পারলে? মানে মিশিয়ে দিই আর কি। তো যার কারণে ওই খাদ্যের গুণগত মান তো কমছেই, সেখান থেকে হচ্ছে বিভিন্ন প্রকার ডিজিজও হতে পারে, তাই না? এমনিতে এই যে শিয়াল কাঁটা বীজ বললাম আমি, তো এটা কিন্তু নর্মালি সর্ষের তেলে কিন্তু মিশিয়ে দিলে তেলে ঝাঁসটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি হচ্ছে কি, সেখানে শিয়াল কাঁটার বীজ হচ্ছে কি সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি আর কি, বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি, এটা কিন্তু ক্যান্সারাস হতে পারে, বুঝতে পারলে? কিন্তু আমরা মুনাফা লাভের জন্য আমরা করে দিচ্ছি আর কি। চলো, তাহলে এই ছিল আজকের মোটামুটি থিওরি আলোচনা। তোমরা সবাই বুঝতে পারলে কি না একটু আমাকে জানাও তো, যারা যারা ক্লাস করছো একটু জানাও। যদিও আমি খুব সংক্ষেপে এবং ছোট্ট করে আমি আলোচনা করেছি, কারণ এখানে আলোচনা করার মতন আরো কিছু বিষয় নেই, তাই না? এক্সট্রা জিনিস পড়ে কোনো লাভ নেই। যতটুকু আমাদের লাগবে ততটুকুই আমি এখানে তোমাকে তৈরি করে দিয়েছি এবং ততটুকুই আমি পড়ালাম, তাই না? চলো, তাহলে যারা যারা ক্লাস করছো তোমরা কতটা বুঝতে পারলে, আমি তার জন্য তোমাদেরকে এখন টোটাল 20খানা
ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস করাবো আর কি। তো যারা যারা ক্লাসটা মন দিয়ে শুনেছো তোমরা সবাই কিন্তু উত্তর করবে। আমি প্রত্যেকের নাম কিন্তু দেখবো যে কারা উত্তর করছে কি করছে না। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো নিচের কোন কার্বোহাইড্রেটটি একটি মনোস্যাকারাইড এবং আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তির উৎস হিসাবে কাজ করে? ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম জন ক্যান্ডিডেট তারা কিন্তু তোমরা সঠিক উত্তর দিচ্ছ, খুব ভালোভাবে উত্তর দিচ্ছ, তাই না? কেউ কিছু বলবে? কেউ কিছু, যে আনমিউট করেছো কিছু বলবে? বৈশাখী বাবা একটু মিউট করে দাও, নালে আমি তোমাকে মিউট করে দাও। বৈশাখী বাবা, বৈশাখী তুমি মিউট করে দাও, তোমাকে মিউট করতে পারছি না। হ্যাঁ, এইভাবে করবে না, এইভাবে করবে না, ক্লাস চলাকালীন ডিস্টার্ব করবে না। চলো কোশ্চেন নাম্বার, তাহলে এটা 1-এরটা উত্তর হবে কি? যারা যারা তোমরা অপশন বি বলেছো, গ্লুকোজ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সেই সাথে তোমরা মনে রাখো যে এটি একটি কার্বোহাইড্রেট, একটি সরল শর্করা যা পরিপাক ছাড়াই সরাসরি কোষে শ্বসনে হচ্ছে কি অংশগ্রহণ করে এবং কোষের অভ্যন্তরীণ জারণে জারিত হয়ে তৎক্ষণাৎ এটিপি বা শক্তি উৎপন্ন করতে পারে। চলো কোশ্চেন নাম্বার 2 দিকে যাই আমরা। বলছে যে একটি শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, মুখ ফুলে যাওয়া, চুলের রং চটে যাওয়া, হাত পা শুরু হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে। তাহলে শিশুটি মূলত কোন উপাদানের অভাবে ভুগছে? দেখো, তাহলে তোমাদেরকে গেস করতে হবে। তাহলে আমরা যেটা পড়লাম যে কোন খাদ্য উপাদান যেটা কিনা দেখো তার মুখ ফুলে যাওয়া, চুলের রং চটে যাচ্ছে, হাত পা শুরু হয়ে যাচ্ছে, তাহলে এখানে বলেছে ভাইটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি আয়োডিন? দেখি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা না কোশ্চেন নাম্বার লিখে উত্তর দেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? কারণ এতজন ধরো উত্তর দিচ্ছে, কখন কোনটা কি কে দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। এবারে যদি তোমরা উত্তরটাকে হচ্ছে কি তোমার অপশন লিখতে পারো তাহলে ভালো হয়, তাই না? আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন কিন্তু তোমরা সঠিক উত্তর করেছো। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, প্রোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিনের অভাব। কেমন? প্রোটিনের অভাব। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো এখানে মনে রাখবে যে উক্ত যে লক্ষণগুলো বলা হয়েছে, তাই না, তার মধ্যে দেখো শিশুদের ক্ষেত্রে প্রোটিনের চরম অভাবজনিত লক্ষণকে নির্দেশ করে, যেখানে কোষের স্বাভাবিক প্রোটিন সংশ্লেষ ও নতুন কলা গঠন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, তাই না? তো সেই জন্য আমরা এখানে বলছি কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 3। নিচের কোন ভিটামিন ডি জলে দ্রবীভূত এবং আমাদের শরীরে দীর্ঘ সময় সঞ্চিত থাকতে পারে না? দেখো, তো আমরা তোমাদের পড়াতে গিয়ে বললাম না যে এ, ডি, ই, কে এরা হচ্ছে কি তোমার ফ্যাট সলিবল ভিটামিন, আর বাকি থাকলো কি না বি কমপ্লেক্স আর ভিটামিন সি এরা হচ্ছে কি তোমার ওয়াটার সলিবল ভিটামিন। এবারে দেখো এখানে বলেছে যে জলে দ্রবীভূত, তাহলে জলে দ্রবীভূত এডি কে তো হবে না, তাহলে এ ডি ই হলো না, তাহলে ভিটামিন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো তো? আচ্ছা, তোমাদের ক্লাসটা কেমন লাগছে তো বলো তো, একটু জানাও তো তোমাদের কেমন লাগছে বলো তো। আমরা এই ধরনের আরো জটিল কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করব। ভালো লাগছে তো? ভালো লাগছে ক্লাস? ভালো লাগছে? দেখো ক্লাসটা ভালো লাগতেই হবে, নাহলে তোমরা কিন্তু ক্লাস করবে না, আমি জানি, তাই না? তোমাদেরকে ক্লাসকে ভালো লাগাতেই হবে, নাহলে আমি জানি তোমরা ক্লাস করবে না। তো এই জন্য নতুন পন্থা অবলম্বন করতে হচ্ছে, একটু অ্যাট্রাকটিভ নোটস বানাতে হচ্ছে, তাই না, যাতে করে তোমরা ক্লাসগুলো করো। তাহলে এখানে ভালো করে বুঝতে পারলে তোমরা, তাহলে উত্তর কি হবে এখানে? অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 4 বলেছে, দেখো এটা খুব সুন্দর কোশ্চেন। দেখো বলছে খাদ্য তন্তু বা রাফেজ সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। এটি আমাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে, এটি শরীরের থেকে অপাচ্য খাদ্য বের করে দিতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। উপরের বিবৃতিগুলি কোনটি সঠিক? তাই না? তাহলে বুঝতে পারছো যে রাফেজ যেটা আমরা দেখলাম তার মধ্যে কোনো প্রোটিন থাকে না, মানে কোনো শক্তি উৎপাদন করতে পারে না, তাহলে এটা ভুল আছে। আর অপশন বি এরটা কিন্তু ঠিক আছে, মানে স্টেটমেন্ট 2টা ঠিক আছে। তাহলে আমরা এখানে উত্তর করব কি অনলি 2 ইজ কারেক্ট। যারা যারা অপশন বি বলেছো, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জনই তোমরা অপশন বি বলেছো, সেটা শ্রেয়সী থেকে শুরু করে রূপালী থেকে শুরু করে সন্দীপন, কৌশালী, শবনাম, সমাপ্তি, মামনি, সুসেন, জয়িতা, তুহিন, তাই না, তার আগেও নাম রয়েছে, অনেকে পালিয়ে গেছে।
উপরের দিকে। যাই হোক, তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো করছো, ঠিক আছে। তাহলে মনে রাখো যে উদ্ভিদের সেলুলোজ বা মানুষের পুষ্টিতন্ত্রের পাচিত্য বা পরিপাক হয় না, এটি কোনো শক্তি দিতে পারে না, অন্ত্রের পেরিস্টলসিস চরণ বাড়িয়ে মল নিষ্কাশনে মুখ্য ভূমিকা পালন করে, যাতে কনস্টিপেশন হয় না। চলো কোশ্চেন নাম্বার আমরা পরেরটাই যাব। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 বলেছে যে দুধের পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় দুধকে প্রায় 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড গরম করার পর দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাই না? এটা এই যে টেম্পারেচার আর সময়ের যদি পার্থক্য আমরা দেখি তাহলে কি হবে, তাই না? হ্যাঁ, এটা উত্তরটার সাথে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে কি মিল চলে গেছে, তাই না? যাই হোক, এটা মনে রাখবে তোমরা আপাতত, এখানে এই জিনিসটা ওমিট থাকবে, এটা ওমিট থাকবে, তাহলে এটা 72 ডিগ্রি 15 সেকেন্ড, ঠিক আছে। যাই হোক, তোমরা ইনফরমেশন জানলেই হলো। যদি পরবর্তীকালে কোশ্চেনে তোমরা দেখতে পাও যে পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় 72 ডিগ্রি টেম্পারেচার 15 সেকেন্ড করার পর আমরা হঠাৎ করে ঠান্ডা করে দিই, তাই না? এইটুকু মনে রাখো। আর এটাতে কি হয় তোমাদেরকে আমি বলে দিয়েছি, তাই না? এই নির্দিষ্ট উচ্চ তাপমাত্রা এবং ঠান্ডা করা হয়, এটা কত ডিগ্রিতে ঠান্ডা করা হয়েছে? এটা তোমরা বলতে পারো যে বিলো 10 ডিগ্রি, তাই না? বিলো 10 ডিগ্রি, বুঝতে পারলে? এটা বিলো 10 ডিগ্রিতে করা হয়, যাতে করে থার্মোফিলিক যে ব্যাকটেরিয়া গুলো যাতে মারা যায়, তাই না? তো যারা হচ্ছে কি থার্মোফিলিক ব্যাকটেরিয়া, তো এই জন্য হচ্ছে কি আমরা কি করি না, উচ্চ তাপমাত্রা আর স্বল্প সময়ের তাপীয় ব্যবধানে আমরা করি যে এরা হচ্ছে কি তোমার যারা ব্যাকটেরিয়া গুলো মারা যায়, ফলে দুধটা জীবাণুমুক্ত হয়ে যায়। একটু মিট করে দাও, মিট করে দাও। বলছি স্যার, এটা কি করতে হবে, মানে কি গরম করার পরে 15 সেকেন্ড কি গরম হবে, তারপরে কি ফ্রিজে ঢুকিয়ে দিলেই হবে? না না, এটা তো আর এমনি তো গরম করা হয় না, এগুলো আমরা বড় বড় যে ভেসেল রয়েছে না, যেগুলো আমরা বায়োরিয়েক্টর বলি, ওই বায়োরিয়েক্টরের মধ্যে সেরকম করে সিস্টেম থাকে, বুঝতে পারলে? বায়োরিয়েক্টরের মধ্যে সেরকম সিস্টেমটা থাকে, মানে পুরো সিস্টেমটাই হচ্ছে কি, মানে পুরো যে লিকুইডটা রয়েছে সেটা 72 ডিগ্রি টেম্পারেচারে চলে যাবে, তারপরে হচ্ছে কি হঠাৎ করে ঠান্ডা করা হয়। তাহলে কি হবে জানো তো, এই যে টেম্পারেচারের যে একটা মানে ফ্ল্যাকচুয়েশন হবে না, এই ফ্ল্যাকচুয়েশনে যারা উচ্চ তাপমাত্রায় যারা ব্যাকটেরিয়া তারাও মারা যাবে, আবার নিম্ন তাপমাত্রায়ও মারা যাবে। চলো দেখো নেক্সট, আচ্ছা, ওটা next. কার্বন দুটোই মারা যাবে। দুটোই মারা যাবে, হ্যাঁ। চলো কোশ্চেন নাম্বার 6 বলছে দেখো, থাইরয়েড গ্রন্থি দ্বারা থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজ উপাদানটি প্রয়োজন? এটা তো তোমরা দেখলে, এটা তোমার আয়োডিন, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? তোমরা নিশ্চয়ই জানলে যে থাইরয়েড গ্রন্থির ফলিকুলার কোষগুলি রক্ত থেকে একটি নির্দিষ্ট খনিজটি সংগ্রহ করে এই যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করে থাইরক্সিন হরমোন উৎপাদন করে। এটা মাথায় রাখবে। তাহলে কি বললাম, আমাদের যে থাইরয়েড গ্রন্থি, সেখানে যে ফলিকুলার কোষগুলো রয়েছে সেখান থেকে নির্দিষ্ট খনিজটি সংগ্রহ করে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে থাইরক্সিন হরমোন উৎপাদনে সাহায্য করে। চলো কোশ্চেন নাম্বার দেখো, একদম অর্পিতা একদম ঠিক বললে। চলো কোশ্চেন নাম্বার দেখো 7 বলছে একজন শিক্ষক, ভালো করে পড়ে উত্তর দেবে। হ্যাঁ, বলছে একজন শিক্ষক শ্রেণীকক্ষে একটি পরীক্ষা করলেন। তিনি একটি খাদ্যের নমুনায় কয়েক ফোঁটা কপার সালফেট দ্রবণ এবং কস্টিক সোডা দ্রবণ যোগ করলেন। দ্রবণটির রং বেগুনি হয়ে গেল। এটি খাদ্যের কিসের উপস্থিতি নির্দেশ করে, তাই না? এটি খাদ্যের কিসের উপস্থিতি দেখো, তাহলে খাদ্যটা রয়েছে, ফুডটার সাথে কি দেওয়া হয়েছে না, কপার সালফেট সিউএসওফোর আর কস্টিক সোডা মানে KOH। তো দুটো দেওয়ার জন্য কি হলো না, দ্রবণটি হচ্ছে কি তোমার পার্পল হয়ে গেল, পার্পল কালার হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, স্টার্চ, ফ্যাট, প্রোটিন নাকি ভিনিগার, ভিটামিন? বলো। একদম, যারা প্রোটিন বলেছো একদম সঠিক উত্তর বলেছো, তাই না? আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভালো লেগেছে তো, মানে কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পারছো তো তোমরা? কোশ্চেনগুলো ভালো লাগছে তো তোমাদের? কি গো, কোশ্চেন ভালো লাগছে? দেখো তাহলে এখানে কি হয় দেখো, ক্ষারীয় মাধ্যমে কপার আয়নগুলি প্রোটিন অণুর পেপটাইড বন্ধনীতে থাকা নাইট্রোজেন অণুর সাথে যুক্ত হয়ে এটা জটিল কোঅর্ডিনেশন যৌগ তৈরি করে, যা দ্রবণটিকে বেগুনি বর্ণে রূপান্তরিত করে। তো এই জন্য আমরা এখানে কিন্তু প্রোটিনের কথাই বলব। চলো কোশ্চেন নাম্বার 8 ভালো করে পড়বে, দিয়ে উত্তর দেবে। হ্যাঁ, বলছে নিচের কোন ভিটামিন জনিত রোগ এবং তার জন্য দায়ী পুষ্টি উপাদানের জোড়াটি সঠিকভাবে মিলছে না 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 জিনিসটা করবে, নট কারেক্টলি ম্যাচড, তাই না? নট।
তাহলে দেখো নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এ ঠিক আছে, স্কারভি ভিটামিন সি ঠিক আছে, রিকেট ভিটামিন ডি ঠিক আছে, ভিটামিন বি12 হচ্ছে ভিটামিন বলছে বেরি বেরি না, এটাই হচ্ছে কি তোমার রং আছে। তাহলে যেহেতু বলেছে কোনটা রংলি ম্যাচড, তাহলে আমরা অপশন ডি এরটা করবো, তাই না? কারণ হচ্ছে কি বেরি বেরি রোগটি মূলত ভিটামিন বি1 এর বা থিয়ামিনের হচ্ছে কি অভাবে স্নায়ুতন্ত্রের দুর্বলতা প্রকাশ করে। অন্যদিকে ভিটামিন বি12 যেটা সায়ানোকোবালামিনের তার রাসায়নিক নাম, এটি হচ্ছে কি ঘাটতিতে মারাত্মক রক্তাল্পতা আমরা দেখতে পাই, পার্নিশিয়াস এনিমিয়া আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি সম্পূর্ণভাবে মিথ্যা, তাই না? তাই তো, ঠিক আছে। দেখো প্রত্যয় কিন্তু আমার সাথে টানা ক্লাস করছে, তাই না? আমি সেই টানা ক্লাস করছি, সেও করছে, মানে সে আগের বেচটাও জয়েন ছিল, মানে আগের ক্লাসটা আমাদের পিএসসি মিশনেসের ক্লাস ছিল। আমি প্রত্যয়ের এনার্জি দেখে খুব ইমপ্রেসড, তাই না? সে কিন্তু টানা আমার সাথে ক্লাস করছে, বুঝতে পারলে? আমরা কিন্তু আগে জাস্ট টানা ক্লাস চলছে, তাই তো প্রত্যয়? চলো কোশ্চেন নাম্বার 9 দেখো। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, যে খাদ্যের নিচের কোন উপাদানটি জারিত হয়ে কোনো শক্তি উৎপাদন করে না তবু একে একটি অপরিহার্য উপাদান বলে গণ্য করা হয়? আচ্ছা, কালকে তোমরা কেউ ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ? ডাব্লিউবিসিএস পরীক্ষা কেউ দিচ্ছ? বিশেষ পরীক্ষা কে দিচ্ছ? আচ্ছা, সবাই দিচ্ছ নাকি? যাই হোক, কোশ্চেন আমাকে পাঠাবে, হ্যাঁ কোশ্চেনটা পাঠাবে। যদিও আমি আচ্ছা স্যার। আমার ডিউটি আছে, যদিও মানে আমি কোশ্চেন তোমাদের আগেও দেখতে পাবো, বাট কোশ্চেন তো আমি আনতে পারবো না, না আমার কাছে মোবাইল থাকবে না, কারণ কালকে পরীক্ষা খুব কড়াকড়ি ভাবে হবে, মানে আমাদের মিটিং এ বলে দিয়েছে। তো আমি কোশ্চেন তোমাদের আগেই দেখতে পাবো, মানে আগে আমার হাতেই থাকবে কোশ্চেন, বাট যেহেতু কোশ্চেন তো আমার কাছে তো আর পাবো না। ঠিক আছে স্যার, আমি এসে বাড়ি এসে দিয়ে দেবো স্যার। পিডিএফ করে পাঠাবে, হ্যাঁ তোমাকে পিডিএফ করে পাঠাবে, কারণ আমাদের যে পিএসসি মিশনেসিয়াস ব্যাচটা চলছে না, পড়ানো হচ্ছে, একটু আগেই ক্লাস নিলাম, তো তাদের তাদের জন্য হচ্ছে কি ওই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ হবে, তাই না? মিশনেসিয়াস জন্য, ঠিক আছে স্যার, এই জন্য আমাকে পড়াতে হবে ওদেরকে। ঠিক আছে। হ্যাঁ, আর আমাকে হচ্ছে কি আমি পারতে পারি, কিন্তু জিনিসটা হচ্ছে কি ইলিগেল হয়ে যাবে আর কি, তাই না? যেহেতু আমি ইনভিজিলেটর হিসাবে থাকবো, আমার পড়াটা ঠিক হবে না, কারণ নতুন সরকার এসে তো প্রচুর পড়া করি। দেখো তাহলে খাদ্যের নিচের কোন উপাদানটি জারিত হয়ে কোনো শক্তি উৎপাদন করে না তবুও একে একটি অপরিহার্য উপাদান বলে গণ্য করা হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে উত্তর তোমরা কি বলেছো? বি বলেছো, একদম সঠিক উত্তর। তাহলে ভাইটামিনস, তাই না? ভিটামিন। দেখো এখানে আমরা এই অতিমাত্রিক পুষ্টি উপাদানটি কোষের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া কোএনজাইম হিসাবেও কাজ করে, আর এর কোনো ক্যালোরি বা জ্বালানি হচ্ছে না দিলেও জীবন ধারণের রোগ প্রতিরোধ চক্র সচল থাকে। চলো নেক্সট। আচ্ছা, নিট আছে তোমার 21 তারিখ, তাই না? নিট আছে 21 তারিখ, তাই তো? না 23 তারিখ বলো তো? 21 তারিখ সম্ভবত নিট রি এক্সাম যেটা আছে 21 তারিখ। কালকে জিএনএম এরও পরীক্ষা আছে, ঠিকই বলেছো বিদিশা। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10। এবার বলেছে একটি ল্যাব পরীক্ষার সময় সেদ্ধ আলুর নির্যাসে আয়োডিন দ্রবণ যোগ করা হয়, ফলে তার নীল কালো বর্ণ ধারণ করে। এই নিশ্চিতকরণ পরীক্ষাটি কিসের জন্য, তাই না? গ্লুকোজ, সেলুলোজ, স্টার্চ নাকি ফ্যাট? তাহলে উত্তর কি হবে? একদম উত্তর যারা অপশন সি বলেছে একদম সঠিক উত্তর। একদম যারা যারা দেখতে পাচ্ছি আমি, একদম ঋতুপর্ণা থেকে শুরু করে বিদিশা, শিখা, রুমিতা, হ্যাঁ, শোভা, প্রত্যয়, তুহিন, অনুপমা, অর্পিতা, কৌশালী, বনশ্রী, রূপালী, দেবলীনা, সমাপ্তি, জয়িতা, শ্রেয়সী, ইসমতারা, সবাই কিন্তু সঠিক উত্তর বলেছো, তাই না? এটা তোমরা হাতে নাতে হয়তো অনেকে করেওছো। দেখো আয়োডিনের যে ট্রাই আয়োডাইড আয়নগুলো একটা জটিল পলিস্যাকারাইডের তোমার হচ্ছে অ্যামাইলোজ তোমার হেলিক্স কাঠামোর অভ্যন্তরে প্রবেশ করে দিয়ে গাঢ় নীল কালো রঙের যৌগ গঠন করে। ঠিক আছে, এই জন্য আমরা বাইরে থেকে কি দেখতে পাই? আমরা নীল কালো বর্ণ দেখতে পাই।
চলো নেক্সট। এবার দেখো, এবার নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে অসাধু ব্যবসায়ীরা সাধারণত কোনো খাদ্যদ্রব্যের রং উজ্জ্বল করতে মেলানিন ইয়েলো নামক ভেজাল উপাদানটি ব্যবহার করে। এটা কার সাথে মিশিয়ে দেয়? সরষের তেল নাকি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নাকি দুধ? দেখো আমরা থিওরিতে যেগুলো পড়াই না তার সাথেই কিন্তু কোশ্চেনগুলো থাকে। তাহলে কি হবে? অপশন বি, হলুদ গুঁড়ো। চলো, তাহলে এটি একটি নিষিদ্ধ সিনথেটিক এজোডাই, যা একটি বিশেষ উজ্জ্বল হলুদ মশলার প্রাকৃতিক রঙের সাদৃশ্য তৈরি করে। এটা অবৈধভাবে মেশানো হয়। এটি স্নায়ুতন্ত্র এবং লিভারের মারাত্মক ক্ষতি করে। তাও তোমরা জানো যে এটাকে আলাদাভাবে মানে বিক্রি করে, যাতে দেখবে যে যারা চপ টপ ভাজে না, চপ পেঁয়াজি বেগুনি দেখবে তাতে মিশিয়ে দেয়, ফলে দোকানের দেখবে ওই প্রোডাক্টগুলোর কালারটা একটু অ্যাট্রাকটিভ হয়। ঘরে ভাজলে তোমাদের খাবে না, ওই দোকান থেকে কিনে খাও, দেখবে সেখানে এই কালারটা থাকে। এটা কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র এবং লিভারের মধ্যে অনেক ক্ষতি করে আর কি। ঠিক আছে, চলো নেক্সট। বলছে নিচের কোনটি রূপান্তরিত ভূগর্ভস্থ কাণ্ডের উপাদান যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? তাহলে কাণ্ড বলেছে না, কাণ্ড মানে এখানে আলু হয়ে যাবে, গোল আলু, পটাটো। তাহলে অপশন ডি যারা বলেছে একদম সঠিক উত্তর। আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু সেম উত্তরই বলছে। তাহলে উদ্ভিদের এই অংশটি পর্ব স্যার বলছি এখানে রাঙা আলু না এসব রয়েছে। রাঙালুটা হচ্ছে কি তোমার ইয়ে নয়, স্টেম নয়, কাণ্ড নয়, ওটা হচ্ছে কি তোমার মূল পরিবর্তিত হয় রাঙালু। ঠিক আছে, রাঙালু স্টেম নয় বাবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। বলছে আমাদের শরীরে প্রতি গ্রাম জারণের ফলে কোন পুষ্টি উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে শক্তি বা ক্যালোরি উৎপন্ন করে? তাহলে এটা হচ্ছে কি তোমার ফ্যাট বা স্নেহ পদার্থ বা লিপিড। ঠিক আছে, 9.3 কিলো ক্যালোরি, তাই না? কিলো ক্যালোরি পার গ্রাম, তাই না? তো এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে দেখো, এবার বলেছে যে তোমার তোমার কোশ্চেন নাম্বার 14, হৃদরোগ প্রতিরোধের জন্য অত্যন্ত উপযোগী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মূলত কোনটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? তাই না, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আমরা দেখো বলছে মাছের তেল, গরুর দুধ, লেবু জাতীয় ফল আর আখের রস। তাহলে দেখো ওমেগা 3 মানে হচ্ছে কি আমরা মাছের তেলে পাবো, বিশেষ করে যারা সামুদ্রিক মাছ। দেখো এই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা মূলত সামুদ্রিক মাছ, তাই না, তাদের প্রচুর পরিমাণে থাকে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 15, মানবদেহে ভিটামিন কে এর অভাব ঘটলে নিচের কোনটি ঘটে? দেখি কে আগে উত্তর বলতে পারে। তো অলরেডি বলে দিয়েছে, ঋতুপর্ণা চক্রবর্তী অলরেডি বলে দিয়েছে। দেখো তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে কি অপশন বি একদম। এটা রক্ততঞ্চন এবং জমাট বাঁধতে হচ্ছে কি তোমার দেরি হবে। দেখো এখানে বলা আছে, দেখো ভিটামিন, দেখো আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজি দুটো কিন্তু আলাদা আলাদা করা আছে, তাই না? তো এখানে দেখো ভিটামিনটি যকৃতে প্রথ্রম্বিন সহ রক্ত জমাট বাঁধার বিভিন্ন ফ্যাক্টরগুলোকে সক্রিয় করে, তাই না? এর অভাবে হচ্ছে ঘটলে রক্ততঞ্চন সহজে বন্ধ হতে পারে না। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16। বলেছে দেখো যে কোন খাদ্যের নমুনায় ভিটামিন সি এর উপস্থিতি পরীক্ষা করার জন্য নিচের কোন রাসায়নিক দ্রবণটি ব্যবহার করা হয়? তাহলে ভিটামিন সি এর উপস্থিতি পরীক্ষা করার জন্য আমরা মূলত যে উপাদানটাকে ব্যবহার করি তার নাম কি? একদম তার নাম হচ্ছে কি তোমার ডিসিপিআইপি সলিউশন। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কেন না, এই রেডক্স ইন্ডিকেটর বা জারণ বিজারণ রঞ্জকটির আসল রং হচ্ছে কি গাঢ় নীল, তাই না? একটু মিউট করে দাও বাবা, যে আনমিউট করেছে দাও। তো খাদ্যে অ্যাসকর্বিক অ্যাসিড থাকলে তার সাথে কি করে ইলেকট্রন গ্রহণ করে নেয়, ফলে নীল রঙে হচ্ছে তোমার রূপান্তরিত হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। বলছে রক্তে হিমোগ্লোবিনের অভাবে এনিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। হিমোগ্লোবিনের গঠনের জন্য কোন খনিজটি অপরিহার্য? তাহলে এটা তোমরা নিশ্চয়ই জানো, হিমোগ্লোবিন মানে হচ্ছে কি আমাদের আয়রন বা লোহা, তাই না? এটা তোমরা নিশ্চয়ই জানো। আমাদের যে হিমোগ্লোবিনের গঠন, তার মধ্যে যে পোরফাইরিন বলয় থাকে, তার কেন্দ্রতে থাকে কে? এই আয়রন। তো অতএব হচ্ছে কি এখানে উত্তর অপশন সি। নিচের কোনটি শিশুদের জন্য একটি আইডিয়াল ফুড বলা হয়, যে এখানে ভিটামিন সি, আয়রন ছাড়া প্রায় সমস্ত পুষ্টি উপাদান উপস্থিত থাকে, তাই না? বলেছে মধু, দুধ, ভাতের ফেন নাকি ডিমের সাদা অংশ, তাই না? তাহলে এটা মিল্ক হবে, মিল্ক বা দুধ, তাই না? কারণ হচ্ছে কি স্তন গ্রন্থি থেকে নিঃসৃত এই তরলটি শিশু বা নবজাতকদের পুষ্টির প্রায় সব উপাদান মিটিয়ে দেয়। তবে প্রাকৃতিকভাবে ভিটামিন এবং আয়রনের মাত্রা অত্যন্ত নগণ্য পরিমাণে থাকে। চলো কোশ্চেন নাম্বার 19। বলেছে দেখো যে শিয়াল কাঁটার বীজ বা তেল
দ্বারা ভেজাল মুক্ত সর্ষের তেল খেলে নিচের কোন বিপজ্জনক শারীরিক অবস্থা তৈরি হতে পারে? এটা আমরা অলরেডি আলোচনা করলাম ক্লাসে, ড্রপসি বা উদরী। এটা দেখো বলছে যে বীজে থাকা, আগাছার বীজে থাকা দেখো স্যাঙ্গুরাইনিন অ্যালকালয়েড রক্ত প্রবাহের তরল ভেদ্যতা নষ্ট করে দেয়, ফলে দেহের বিভিন্ন অঙ্গে অস্বাভাবিক জল জমে মারাত্মক ইডিমা বা ফুসকুড়ি সৃষ্টি করে। চলো কোশ্চেন নাম্বার 20 এবং আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো এখানে বলেছে একজন ব্যক্তি কম আলোতে দেখতে অসুবিধা হয়, তার ত্বক খুব শুষ্ক, ডাক্তারবাবু তাকে খাদ্যের তালিকায় গাজর, পেঁপে, মাছের লিভারের তেল খাওয়ার পরামর্শ দেন। ডাক্তার কোন ভিটামিনের ঘাটতি পূরণ করতে চাইছেন? তাহলে এটা ভিটামিন এ, তাই না? বা এর রাসের নাম কি গো? এর রাসের নাম হচ্ছে রেটিনল, তাই তো, রেটিনল। তো এই রেটিনলের অভাব ঘটেছে, ফলে তাকে হচ্ছে কি দেখো এই যে তোমার হলুদ কমলা ফলমূলে বিটা ক্যারোটিন আমাদের যকৃতে গিয়ে চোখের রড কোষের রোডোপসিন রঞ্জক তৈরি করে, প্রধান উপাদান তৈরি করে, যা স্বল্প আলোতে দেখতে সাহায্য করে। এটা যে ভিটামিন এ, যেটাকে আমরা রেটিনল বলে থাকি। ঠিক আছে, চলো তাহলে আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের সায়েন্সের যা যা টপিক আছে আমরা এইভাবেই তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তোমাদের সায়েন্সের যা যা টপিক আছে না, আমরা কিন্তু হচ্ছে কি এইভাবেই তোমাদেরকে থিওরি তার সাথে হচ্ছে কি এমসিকিউ প্র্যাকটিস করিয়ে কভার করে দেবো, এবং আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, এটা তোমরা বিশ্বাস রাখতে পারো। ওকে, চলো তাহলে এতটাই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।